বাংলা গল্পের নতুন ঠিকানা। আপনারা শুনছেন স্টোরি বাংলা, আর আজকে স্টোরি বাংলার বিশেষ নিবেদন নবনীতা বোসের লেখা অভিশপ্ত জলার মাঠ। গল্প পাঠে রৌনক, গল্পের সূত্রধর রিতম। শুরু হচ্ছে অভিশপ্ত জলার মাঠ। কথাটা প্রচণ্ড কানে লাগে রামের, কিন্তু পদ্মের ওই রকম অবস্থা দেখে দাইমার কথাও এড়িয়ে যেতে পারে না সে। শেষমেশ দাইমার কথাই ঠিক হলো। রাতের অন্ধকারে লোকচক্ষুর আড়ালে ভরা পোয়াতি পদ্মকে রেখে আসা হয় জলার মাঠে। তখনও পদ্মের নিঃশ্বাস ফুলে ফুলে উঠছে। একবার নিজের হাতটা রামের দিকে বাড়িয়ে দিয়ে কিছু বলার চেষ্টা করে পদ্ম, কিন্তু রাম নিজের চোখ নামিয়ে নেয় পদ্মের দিক থেকে। শুধু সেই নয়, গ্রামের বেশিরভাগ মানুষই এখন নিজের জীবন বাঁচাতে উদ্যত। তাই আর একটিবারও পদ্মের দিকে না তাকিয়ে মুখ ফিরিয়ে সেদিনের মতো চম্পট দেয় সেখান থেকে। তার ওই রকম চোরের মতো প্রস্থান দেখে পদ্ম সজল নয়নে তাকিয়ে থাকে। মনে মনে ভাবে, এটাই তো স্বাভাবিক। একদিন যে মানুষটা এক যুবতীর রূপ যৌবনে আসক্ত হয়ে তার এতদিনের জীবনসঙ্গিনী, তার স্ত্রীকে ত্যাগ করতে পারে, তার পক্ষে নিজের চেয়ে দামি আর কেউই নেই, তা বলাই বাহুল্য। একবার নিজের উঁচু হয়ে থাকা পেটের ওপর গভীর যত্নে হাত বোলায় সে। এই ঘটনা সেই সময়ের। তখন আমাদের এই গ্রাম বাংলার অধিকাংশ অঞ্চলে বিদ্যুৎ আসেনি। সন্ধ্যা হলেই ঘরে ঘরে জ্বলে উঠত প্রদীপের টিমটিমে বাতি। গ্রামের বেশিরভাগ মানুষই ছিল দরিদ্র চাষি। ইংরেজদের নির্মম শাসনের ফলে সারা ভারত তথা বাংলার ঘরে ঘরে নেমে এসেছিল চরম দারিদ্রতা। একটি প্রায় নিঃশেষ হয়ে যাওয়া দেশকে আবার মাথা তুলে দাঁড় করানোর জীবন মরণ প্রচেষ্টা চালানো হচ্ছিল তখন দেশ জুড়ে। দারিদ্রতার প্রকোপ ছাড়াও বিভিন্ন অজ্ঞাত রোগের প্রকোপে গ্রামে গ্রামে সৃষ্টি হয়েছিল মহামারী। গ্রামের পর গ্রাম উজাড় হয়েছিল সেই মহামারীতে। প্রথম প্রথম লাশ দাহের বন্দোবস্ত করা হলেও পরে আর তার কোনো উপায় রইল না। গ্রামের বাইরে ভাগাড়ে জমা হতে লাগলো গবাদি পশু, এমনকি মানুষের মৃতদেহের স্তূপ। রাতের অন্ধকারে বহু রাত চড়া জন্তু জানোয়ারের দল এসে জমা হতো সেই সব ভাগাড়ে, ছিঁড়ে খেত পচা গলা দেহাবশেষ। শ্মশানে প্রায় সারা দিন রাতি ধিকিয়ে ধিকিয়ে জ্বলত চিতার আগুন। কথিত আছে, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে বহু ক্ষুধার্ত মানুষ ভক্ষণ করতে বাধ্য হয়েছিল ওই মৃত মানুষের পচে যাওয়া মাংস। ফলস্বরূপ সেই সকল অসুস্থ মানুষের দেহ ভক্ষণের ফলে মহামারী ভয়ঙ্কর আকার ধারণ করেছিল। কিন্তু সেই মহামারীও একদিন শান্ত হয়েছিল। রাস্তার ধারে পড়ে থাকতে দেখা গিয়েছিল মানুষের স্তূপীকৃত মৃতদেহ। যাদের সৎকার তাদের আত্মীয়দের দ্বারা করা সম্ভব হয়েছিল, তাদের শাস্ত্রমতে গতি হলেও বহু অভাগা মানুষের দেহ ভাসিয়ে দেওয়া হয়েছিল নদীর জলে। কিছু মৃতদেহ তো আবার সৎকারের পূর্বেই খেয়ে গিয়েছিল শিয়াল কুকুরদের দল। ফলস্বরূপ সেই সকল মানুষের আত্মা কোনোদিন মুক্তি পায়নি। শুধু মানুষের নয়, শান্তি পায়নি পশুদের আত্মাও। তারাও পরিণত হয়েছিল অন্ধকারের বাসিন্দাতে। এমনই গ্রামের সাধারণ মানুষের বিশ্বাস। সেই রকমই একটি গ্রাম ছিল নারায়ণপুর, যার সীমান্তে অবস্থিত ভাগাড় থেকে তখনও উঠে আসছিল ধোঁয়ার কুণ্ডলী। শ্মশানে তখন জ্বলছিল বেশ কিছু চিতা। গ্রামটা একেবারে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পূর্বে আর একবার মাথা তুলে দাঁড়ানোর ব্যর্থ চেষ্টা করে চলেছিল। গ্রামের এমন একটি বাড়িও আর বর্তমান ছিল না যেই বাড়ি থেকে ভেসে আসেনি স্বজন বিয়োগের কান্না। সেই গ্রামেরই মোড়ল সতীনাথ গাঙ্গুলি মশাই আজ বেশ কিছুদিন থেকেই শয্যাশায়ী। স্বজন বিয়োগের দুঃখে বিহবল এই মানুষটির বাঁচার আশা
প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে। সেদিন রাতে নিজের ঘরে একাই শুয়েছিলেন সতীনাথবাবু। বাড়িতে তার ছেলে মধুসূদন এবং পুত্রবধূ কুসুম ছাড়া আর কেউ বেঁচে নেই। মহামারী টেনে নিয়ে গেছে প্রথমে সতীনাথবাবুর স্ত্রী সুধাময়ীকে, এরপর তার বাড়ির কনিষ্ঠ সদস্য অর্থাৎ তার মাত্র 1 মাসের নাতি বসন্তকে। সেই শোকে সতীনাথবাবুও যে শয্যা নিলেন, সেখান থেকে আর নামতে পারলেন না। এদিকে রাত বাড়ার সাথে সাথে সারা গ্রামটাকে অন্ধকার গ্রাস করে পূর্ণ মাত্রায়। কত রকমের শব্দ ভেসে আসে কানে। মাঝে মাঝে ঘুমের মধ্যে শোনা যায় বহু মানুষের একত্রিত চিৎকার চেঁচামেচি। সেই চেঁচামেচিতে মাঝে মাঝে ঘুম ভেঙে যায় সতীনাথের। গভীর রাতে কান পাতলেই শোনা যায় জানলার বাইরে দাঁড়িয়ে সুধাময়ী তাকে ডাকছে, বহুবার সেই শব্দ শুনতে পেয়েছে মধুসূদনও। তার মা যেন তার নাম ধরে ডাকছে, মধু, বাবা মার, আয় বাপ, আয়। তবে সেই ডাকে সাড়া দিতে নেই, কারণ গ্রামের আর সকলের মতো সেও ভালোভাবেই জানে এবং বিশ্বাস করে যে এই সকল ডাক সেই প্রেতাত্মার, যাদের দেহের এখনো সৎকার হয়নি, মুক্তি পায়নি। কেউ তাদের গবাদি পশুদের দলকে চড়িয়ে নিয়ে যায় সেই গ্রামের পথ ধরে, তো কাউকে দেখা যায় নিজের ক্ষেতে চাষ করতে, আবার কাউকে জলে মাছ ধরতেও দেখা গেছে বহুবার। এই তো সেদিন রাতের খাওয়া শেষ করে এঁটো বাসন নিজের ঘরের পিছনের পুকুর ঘাটে ধুতে নিয়ে গিয়েছিল গ্রামের হারাধন চাষির বউ পারুলবালা। পুকুর ঘাটে পৌঁছানোর আগে তেঁতুল গাছের অপেক্ষাকৃত নিচু একটা ডালে পা ঝুলিয়ে বসেছিল লক্ষ্মী। বেঁচে থাকতে লক্ষ্মী ছিল পারুলের একমাত্র ননদ। সেও তো মহামারীর কবলে পড়ে প্রাণ হারিয়েছিল বেশ কিছুদিন আগে। তবে লক্ষ্মীর দেহটা ছোঁয়াচে রোগের ভয়ে সৎকার করেনি তার দাদা হারাধন। লক্ষ্মী মারা যাওয়ার আগেই অবস্থা বুঝে তাকে ফেলে দিয়ে আসা হয়েছিল জলার মাঠে। সেখানে সে ছাড়াও আরো বহু মানুষের অসুস্থ দেহকে ফেলে রেখে এসেছিল তাদের আত্মীয় স্বজনেরা। তাদের ধারণা ছিল ওই অসুস্থ মানুষগুলোকে ঘরে রাখলে ওই রোগ তাদের শরীরেও বাসা বাঁধতে বেশি সময় নেবে না, তাই রোজ দুবেলা খাবার বসিয়ে রেখে আসতো তাদের বাড়ির লোকেরা। শেষে মহামারী এত বেড়ে গেল যে আর সেইটুকু করারও সাহস হলো না তাদের। ফলস্বরূপ রোগের আগে অন্যের অভাবে মারা পড়ল বেশ কিছু রুগ্নদেহী মানুষ। সেই অভাগা মানুষদের মধ্যেই একজন হলো লক্ষ্মী। সেই লক্ষ্মীকে সেদিন তেঁতুল গাছের ডালে পা ঝুলিয়ে বসে আরামে তেঁতুলের স্বাদ গ্রহণ করতে দেখে ভিড়মি খায় পারুল। প্রথমে অতটা বুঝতে না পারলেও কিছুটা এগিয়ে গিয়ে যখন তাকিয়ে দেখে তেঁতুল গাছের ডালে, তখন লক্ষ্মীর হাতে ধরা যে বস্তুটাকে সে তেঁতুল ভেবে ভুল করেছিল, সেই বস্তু আসলে ছিল একটা রাতচড়া পাখির মৃতদেহ। সেটাকেই লক্ষ্মী বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিল। তার সামনে পারুলকে দেখে নিজের বড় বড় চোখগুলো মেলে দাঁত বের করে হেসে উঠে বলল, আর তারপর তাকে দেখে যে বিকট হাসিটা হেসেছিল সেদিন, তাতেই পারুলবালার দাঁতে দাঁত কপাটি লেগে গিয়েছিল। এরপর থেকে লক্ষ্মীকে প্রায় রাতে ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বৃদ্ধ সতীনাথ নিজের ঘরে শুয়ে শুয়ে শুনতে পায় সেই সব কথা। কিন্তু গত 2 দিন ধরে শরীরটা একেবারেই ছেড়ে দিয়েছে। পাশে বসে মধুসূদন একটা তালপাতার পাখা হাতে নিয়ে ঘন ঘন বাতাস করছে বাবার মাথায়। তার পুত্রবধূও মাথার কাছে বসে জলপট্টির কাপড়টা বারবার বদলে দিচ্ছে। জ্বরের ঘোরে মাঝে মাঝে ভুল বকছে সতীনাথবাবু। কে রাখছে? তুমি কোথা থেকে এলে? না, যাও, চলে যাও, চলে যাও, চলে যাও এখান থেকে।
যা চলে যা। বাবার এমন আচরণ মোটেও ভালো লাগলো না মধুসূদনের। স্ত্রীর দিকে তাকিয়ে বলল, অবস্থা ভালো ঠেকছে না রে বউ, মনে হয় রাত খাবার হবে না, তার আগেই হয়তো বাবা প্রাণ হারাবে। কথাটা শুনে মুখে আঁচল চাপা দিয়ে ডুকরে কেঁদে ওঠে কুসুম। দেখল জোরে শব্দ করে নিঃশ্বাস নিচ্ছে শ্বশুর। কুসুমের কান্নার গতি আরো বেড়ে গেল। তা দেখে মনটা কু ডাকল মধুসূদনের। সে বাবার বুকে হাত বুলিয়ে দিয়ে শান্ত করার চেষ্টা করতে করতে বলল, না রে কুসুম, একবার মনে হয় যেতেই হবে কবরেজ মশাইয়ের বাড়ি। বাবার যে যায় অবস্থা। মধুসূদনের কথা শুনে আর জানলা দিয়ে অন্ধকার গ্রামটাকে একবার চোখের সামনে প্রত্যক্ষ করে কুসুম ভয়ার্থ কণ্ঠে বলল, এই এত রাতে তুমি কবরেজ মশাইয়ের বাড়িতে যাবে? বাইরে যে সারাক্ষণ বিপদ ওত পেতে আছে গো। এইসব কথাবার্তার মাঝে হঠাৎ করে সতীনাথবাবু বড় বড় চোখ খুলে তাকালেন তাদের দিকে। মুখ থেকে বেরিয়ে আসে বিশ্রী এক গোমানি। মধুসূদন তার বাবার ঘোলাটে চোখের দিকে তাকিয়ে চমকে উঠল। সতীনাথবাবুর দৃষ্টি তাদের পিছনে থাকা ফাঁকা দেওয়ালের দিকে। সেদিকে দাঁড়িয়ে থাকা অদৃশ্য কারোর উদ্দেশ্যে মুখ হাঁ করে কিছু বলার চেষ্টা করছেন তিনি। মধুসূদন আর কুসুম দুজনেরই সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। আতঙ্কিত কণ্ঠে ডাকল মধুসূদন, ও বাবা, ওইদিকে কি বাবা? কিন্তু হাজার ডাকাডাকি আর ঝাঁকুনিতেও চোখ ফেরালেন না সতীনাথবাবু। পিছনে থাকা ফাঁকা দেওয়ালের দিকে তাকিয়ে যে তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন সেটা তার চোখের দৃষ্টি অনুসরণ করেই বুঝতে পারা যায়। বারবার মধুসূদন ডাক দেয় তার বাবার উদ্দেশ্যে, কিন্তু সেই ডাক এক বিন্দুও যায় না তার কানে, যাওয়ার কথাও নয়। কারণ এই মুহূর্তে সতীনাথবাবু বিস্ফারিত নেত্রে তাকিয়ে দেখছেন ফাঁকা ঘরটার দিকে। সেখানে না মধুসূদন আর না কুসুম কারুর উপস্থিতি তিনি উপলব্ধি করতে পারছেন না। শুধু যেটুকু দেখতে পাচ্ছেন তা হলো বেশ কয়েকটা কালো অবয়ব অপেক্ষারত অবস্থায় তার বিছানা ঘিরে দাঁড়িয়ে আছে। তাদের কালো অবয়বের মাঝে উজ্জ্বল দুটি চোখে তাকিয়ে আছে সতীনাথবাবুরই দিকে। এতক্ষণ ধরে অবয়বগুলো অস্পষ্ট হলেও এবার ধীরে ধীরে সেই মুখগুলো স্পষ্ট হয়ে উঠল। আর হতেই ভয় কেঁপে উঠলেন সতীনাথবাবু। এই কাদের দেখছেন তিনি? তার ঘরের চারপাশে, বিশেষত তার খাটের চারিদিক ঘিরে দাঁড়িয়ে আছে গ্রামের বেশ এমন কিছু মানুষ যাদের উদ্দেশ্যে সুস্থ থাকার কালে তিনিই বিধান দিয়েছিলেন তাদের অসুস্থ দেহগুলোকে জলার মাঠে শুইয়ে দিয়ে আসতে। তখন তিনি অনুভব করতে না পারলেও তার পাপের শাস্তি হিসাবে মহামারীর প্রকোপ যখন রেহাই দেয়নি তার পরিবারকেও, তখন এবং পরবর্তীকালে মৃত্যুশয্যায় উনি সেই সব মানুষগুলোর যন্ত্রণা প্রায় রোজই অনুভব করে মর্মাহত হন। তবে আজ তার জীবনের শেষ প্রহরে এই ছায়ামূর্তিগুলো এসে উপস্থিত হয়েছে শ্মশান যাত্রী রূপে। হঠাৎ করে নিজের চারপাশে শুনতে পেলেন হরিধ্বনি। এইসব কাণ্ডকারখানা বিস্ফারিত নেত্রে উনি প্রত্যক্ষ করলেও বাকি কারুর চোখে পড়ল না একটুও। সতীনাথবাবু দেখলেন এবার যেন ছায়ামূর্তিগুলো ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো তার দিকে। প্রতিটা ছায়ামূর্তির হাত এখন তাঁরই দিকে। দেখতে দেখতে সেই কালো হাতগুলো এগিয়ে এসে চেপে ধরল তার গলা। যন্ত্রণায় ছটফট করে উঠলেন তিনি। ঠিকরে বেরিয়ে এলো কালো হয়ে যাওয়া রুগ্ন ঘোলাটে দুটো চোখ। মুখ থেকে বেরিয়ে এলো জিহবা। প্রচন্ড কষ্টে গলা দিয়ে বেরিয়ে এলো একটা গোঙানির মতো শব্দ। শরীরে ভর করেছে অসুরের শক্তি। কাদের সাথে যেন লড়ছেন। মধুসূদন আর কুসুম চেপে ধরল সতীনাথের থরথর করে কাঁপতে থাকা দেহটা, কিন্তু কেউই সামলাতে পারল না। এদিকে বারবার নিজের গলা থেকে ওই অদৃশ্য হাতগুলো ছাড়ানোর চেষ্টা করেও পারছেন না সতীনাথবাবু। একসময় আর সহ্য করতে না পেরে ধীরে ধীরে নেতিয়ে পড়ল সতীনাথবাবুর প্রাণহীন দেহ। বাবা, বাবা,
কান্নায় ভেঙে পড়ল মধুসূদন আর কুসুম। মাত্র কয়েকদিন আগে মধুসূদন মাকে হারিয়েছে, তারপর তার ছোট্ট শিশুটিও কদিনের জ্বরে ছেড়ে চলে গেছে। আর আজ এই পৃথিবীর সকল মায়া ত্যাগ করে তাদের একা করে চলে গেলেন তার বাবা। শোকের ওপর শোক, তার ওপর অসুখ। মধুসূদন মাথা তুলতে পারল না। কুসুমও বসে আছে স্বামীর পাশে হামাগুড়ি দিয়ে, কিন্তু তারা দুজনের একজনও লক্ষ্য করল না তাদের অলক্ষ্যে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো একটি অবয়ব। সেই অবয়ব আর কারণ নয়, স্বয়ং সতীনাথ বাবুর। তারপর নিজের শীর্ণকায় নিথর দেহটাকে বিছানায় পড়ে থাকতে দেখে চমকে উঠলেন তিনি। তার উপর মৃতদেহের সামনে মধুসূদন আর কুসুমকে ক্রন্দনরত অবস্থায় দেখে তার প্রাণ ফেটে গেল। কিন্তু এটাই তো জগতের নিয়ম, যেতে তো সবাইকেই হবে। কিন্তু ঠিক সেই সময় মধুসূদনকে ক্রন্দনরত অবস্থাতেই তার বালিশের তলা থেকে হাত বাড়িয়ে চাবির গোছাটা নিতে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ। মনে মনে ভাবলেন, তাহলে এই কি পৃথিবীর নিয়ম? নিজের পরমাত্মীয়ের জন্য চোখের জল ফেলার মেয়াদ এইটুকুই? কথাটা মনে মনে ভেবে শূন্যে দুবার মাথা নাড়লেন সতীনাথবাবু। অনুভব করলেন ওনার পেছনে আবার এসে দাঁড়িয়েছে সেই কালো অবয়বগুলো। তাদের উপস্থিতি টের পেয়ে সতীনাথবাবু সকল কষ্ট ভুলে ধীর পায়ে এগিয়ে গেলেন তাদেরই পথে। এই পথ তাকে নিয়ে যাবে অনন্তের শেষ সীমান্তে। নারায়ণপুর গ্রাম যেখানে শেষ হয়েছে, সেখান থেকে শুরু হয়েছে মাইলের পর মাইল চাষের জমি। মহামারীর প্রকোপে বহু চাষির মৃত্যু হলেও তাদের আত্মীয় পরিজন এখনও সেই জমিতে চাষের কাজ চালিয়ে যাচ্ছে। মহামারীর আগে ওই জমিগুলোর বেশিরভাগই ছিল দুজন ধনী চাষির। একজনের নাম সনাতন বাড়ুই আর অন্যজন হলেন রাম চাটুজ্জে। কিন্তু এত বড় চাষের জমি একা চাষ করা তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। তাই তারা গ্রামের প্রচুর গরিব মানুষদের অর্থের পরিবর্তে চাষের কাজে নিয়োগ করেছিলেন। কিন্তু এই সনাতন বাড়ুই ও রাম চাটুজ্জে দুজনেই ছিলেন অর্থ পিশাচ। তারা গ্রামের গরিব মানুষদের দিয়ে নিজেদের জমি চাষ করিয়ে নিলেও তাদের পরিবর্তে যে অর্থ দিতেন সেটা তাদের কাজের পরিমাণের তুলনায় অনেকটাই কম। গরিব না খেতে পাওয়া মানুষদের দল রোদ জল উপেক্ষা করে দুটো পয়সার জন্য দিন রাত পরিশ্রম করত। কিন্তু অর্থের পরিমাণ কম হওয়ায় যখন মাসের শেষে তাদের কাছেই এসে হাত পাততে হতো, তখন সনাতন ও রাম বিভিন্ন ছুতোয় তাদের ঘরে যেটুকু দামি জিনিসপত্র থাকে সেগুলো লিখিয়ে নিতেন সামান্য অর্থ সাহায্যের বিনিময়। কিন্তু মহামারীর প্রকোপ যখন গ্রামে দেখা দিল, তখন সনাতন বাড়ুই ও রাম চাটুজ্জে তাদের পরিবারকে সঙ্গে নিয়ে গ্রাম ছেড়ে রাতারাতি অন্য গ্রামে পাড়ি দিলেন, যেখানে আগে থেকেই তাদের বেশ কিছু আত্মীয় পরিজন রয়েছেন। তারা অর্থবান মানুষ, তাদের পক্ষে যা সম্ভব ছিল তাই গরিব মানুষগুলোর পক্ষে কোনোভাবেই সম্ভব হলো না। এরপর মহামারীর প্রকোপে একে একে মরতে লাগলো সেই গরিব চাষিদের দল। ধীরে ধীরে তাদের অস্তিত্ব প্রায় নিশ্চিহ্ন হয়ে গেল সারা গ্রাম থেকে। মহামারী শেষ হলে সনাতন ও রাম দুজনেই আবার গ্রামে ফিরে আসতে উদ্যত হলেন। ঠিক হলো সনাতন নিজের পরিবার ভিন্ন গ্রামে রেখে নিজেই পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য গ্রামে ফিরবেন এবং সব কিছু দেখে শুনে যদি তার ঠিক মনে হয় তবেই পরিবারের বাকি সদস্যদের আনার ব্যবস্থা করবেন। করাও হলো সেটাই। এক প্রকার ঝড় বৃষ্টি মাথায় করে সনাতন একটা পালকি ভাড়া করে এসে থামলেন গ্রামের সীমান্তে। সেখান থেকে দূর দূরান্ত পর্যন্ত দেখা যাচ্ছে তাদের বিস্তৃত ধানের জমি। তবে পালকি বাহকরা গ্রামের ভেতরে গেল না, কারণ তাদের বিশ্বাস এই গ্রামের মৃত ব্যক্তিদের আত্মা এখনও গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে সকলের অলক্ষ্যে। তাই সারা গ্রামটাকে ঘিরে আছে এক ভীষণ খারাপ বায়ু। সেই বায়ুর স্পর্শ যদি তাদের গায়ে লাগে তাহলে তাদের মৃত্যু নিশ্চিত। অগত্যা সনাতনকে গ্রামের সীমান্তে নামিয়ে দিয়ে তাদের ন্যায্য টাকা কড়ি বুঝে নিয়ে তারা রওনা দিল ফেরার পথে।
তাদের চলে যাওয়ার দিকে ছাতা মাথায় বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলো সনাতন। এদিকে বৃষ্টি যেন ধীরে ধীরে আরো বেড়ে চলেছে। জমির পিচ্ছল আইল পথ দিয়ে হাঁটতে তার বেশ অসুবিধা হচ্ছিল। তার উপর আকাশে মেঘের উপস্থিতির ফলে সময়ের আগেই অন্ধকার নেমে এসেছে। জমির মাঝে মাঝে জমে আছে চাপ চাপ অন্ধকার। সারা মাঠ ঘাট জলে টইটুম্বুর। বেশ কয়েকবার নিজের টাল সামলাতে না পেরে হড়কে গেল সনাতন। মনে মনে পালকি বাহকদের দেখে নিল এক হাত। পালকি বাহক আর নিজের কপালকে দোষারোপ করতে করতে খানিকটা এগিয়ে গিয়ে হঠাৎই থমকে দাঁড়িয়ে পড়ল সনাতন। এই প্রকৃতির নির্দয় তাণ্ডব লীলার শব্দ ছাপিয়ে একটা ধাতব শব্দ কানে আসছে একটু বাদে বাদে। থমকে দাঁড়িয়ে পড়ল সনাতন। এই ঝড় বৃষ্টির সময় গাঁইতি মারছে কে? কথাটা ভাবতে ভাবতে আরো কিছুটা এগিয়ে গেল সনাতন, আর গিয়েই বুঝল শব্দটা আসছে তার থেকে হাত বিশেক দূর থেকে। মনে হলো এই ঝড় বৃষ্টির মধ্যেও কেউ গাঁইতি হাতে মাটি কোপাচ্ছে। শব্দটা শুনে কপালে ভাঁজ পড়ল তার। মনে মনে ভাবল, ও হরি, তার মানে আমার অনুপস্থিতিতে কেউ আমারই জমি অপব্যবহার করছে। আচ্ছা, তাহলে দেখ আজ তোর একদিন কি আমার একদিন। বলতে বলতে বৃষ্টি উপেক্ষা করে মাথার ছাতাটা বাগিয়ে ধরে নেমে পড়ল জলকাদার মধ্যে। জল জমে কাদা হবে এ কথা সত্য, কিন্তু তাই বলে এতটা হাঁটু অবধি ঢুকে গেল যে। বিশেষ করে তার পরনের সাদা পাঞ্জাবি কাদায় মাখামাখি হওয়াতেই তার মেজাজটা আরো বেশি করে বিগড়ে গেল। দামি সিল্কের পাঞ্জাবি, টাকাও নেহাত কম গুনতে হয়নি। কাদা ভেঙে অতি কষ্টে যতটা দ্রুত সম্ভব এগিয়ে যেতে লাগলো সনাতন। বেশ কয়েক মাস চাষ না হওয়ায় জমিতে বড় বড় আগাছা জন্ম নিয়েছে। সেই আগাছা প্রায় বুক অবধি বড় হয়ে সারা জমিটাকে ঢেকে ফেলেছে। যতই সামনে যাচ্ছে ততই যেন শব্দটা আরো স্পষ্ট হয়ে উঠছে। কাদা আর আগাছার জঙ্গল ভেদ করে যতই সামনের দিকে এগোতে লাগলো ততই একটু একটু করে গাঁইতির শব্দ বাড়তে লাগলো। আর এক পর্যায়ে কিছুটা দূরে একজন মানুষকে গাঁইতি হাতে মাটি কোপাতেও দেখল সনাতন। লোকটি আপন মনে মাটি খুঁড়ে যাচ্ছে। সনাতন অবাক হয়ে দেখল লোকটির অমন দুঃসাহসিক কাজ, যেন এই জমি তার নিজের, এমনই সেই কাজের গতিবিধি। লোকটি যে এই গ্রামেরই সেটা বুঝল সনাতন। এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে লোকটির গায়ে শতছিন্ন জামা, গলা থেকে ঝুলছে একটা মলিন গামছা। হাতে ধরা গাঁইতিটা সজোরে মারছে জমির ওপর। প্রচণ্ড রাগে মাথা জ্বলে উঠল সনাতনের। সে প্রায় চিৎকার করে বলে উঠল, এই কে? এ গাঁইতি মারে আমার জমিতে? তার এমন বিকট চিৎকার লোকটির কানে গেল বলে মনে হলো না সনাতনের। যদি যেত তাহলেও কি লোকটি এমন নিশ্চিন্তে মাটিতে গাঁইতি মারতে পারত? পারত না। নাকি শুনেও না শোনার ভান করল? কোনটা? কথাটা ভাবতেই রাগ দ্বিগুণ হয়ে বেড়ে গেল। এবার আগের থেকে আরো জোরে চিৎকার করে বলল, দাঁড়া বেটা, তোর হচ্ছে। আমার জমিতে চাষ করছিস, আবার আমার কথা উপেক্ষা করছিস। বলতে বলতে ছাতাটা শক্ত করে ধরে দুই পা এগোতেই যে দৃশ্য দেখল তাতে তার মুখ হাঁ হয়ে গেল। এতক্ষণ অন্ধকারে চোখে না পড়লেও এবার তার চোখের সামনে স্পষ্ট হয়েছে দৃশ্যটা। সেখানে সেই ব্যক্তি বাদে আরো অনেক মানুষ হাতে গাঁইতি নিয়ে মন্ত্রমুগ্ধের মতো কাজ করে চলেছে। দৃশ্যটা দেখে তার গায়ে কাঁটা দিয়ে উঠল। সেই সাথে লোকগুলোর এমন দুঃসাহসিক কার্যক্রম দেখে হতবাক হয়ে গেল। একজন হলে তবুও কথা ছিল, এরা দেখছি দল বেঁধে এসেছে। চেঁচিয়ে উঠল সনাতন, এই হলো কথা কানে যাচ্ছে না? মোড়লকে বলতে হবে দেখছি। এইবার সামনের লোকটি নিজের কাজ থামিয়ে স্থির দৃষ্টিতে তাকালো সনাতনের দিকে। সেই দৃষ্টিতে এমন কিছু ছিল যা প্রত্যক্ষ করে সারা শরীরে ঠান্ডা রক্তস্রোত খেলে গেল। ওরকম স্থির কিন্তু মরা মাছের মতো ভয়ঙ্কর দৃষ্টি আগে কখনোই দেখেনি সে। এবারে সেই মানুষটি একটা খ্যাসখ্যাসে গলায় সনাতনের উদ্দেশ্যে বলে উঠল, কর্তা, চাষ না করলে খেতে পাবো না কর্তা। এই জমি তো আমাদের সব। আর কাকে ডাকবেন বলেন কর্তা?
মনল মশাইকে দাঁড়া, ওনাকে আমি ডেকে দিচ্ছি। কথাটা শেষ করার সাথে সাথে একজন শীর্ণকায় বৃদ্ধ এসে দাঁড়ালো তার সামনে। অন্ধকারের মধ্যে নিজের চোখ দুটোকে যতটা সম্ভব কুঁচকে তাকাতেই সতীনাথ বাবুকে দেখে চমকে গেল সে। উনি যে মারা গিয়েছেন সেই খবর বেশ কয়েকদিন আগেই সনাতনের কান অবধি পৌঁছে গেছে। নিজের চোখের সামনে মৃত সতীনাথ বাবুকে দাঁড়িয়ে থাকতে দেখে পা থেকে মাথা অবধি শিউরে উঠল সনাতনের। থরথর করে কাঁপতে লাগলো দুটো পা। ভয় আতঙ্কে আশেপাশে তাকিয়ে দেখলো সেখানে কাজ করা মানুষগুলো আপাতত নিজের সব কাজ থামিয়ে সেই একই ঘোলাটে দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবার মোড়ল মশাই একটা ভয়ঙ্কর রকমের খ্যাসখ্যাসে গলায় জিজ্ঞেস করলেন, কিছু বলছিস সনাতন? রক্ত জল করা সেই কণ্ঠস্বর। আর দাঁড়িয়ে থাকতে পারল না সনাতন। বেশ কয়েক পা পিছিয়ে পরক্ষণেই দিক বিদিক কোনো কিছু না ভেবে দৌড়াতে লাগলো। কোথায় যাচ্ছে সে জানে না, কেবল এইটুকুই জানে তাকে পালাতেই হবে, যে করেই হোক পালাতে হবে। এখন তার সামনে দাঁড়িয়ে আছে যারা, তারা মানুষ নয়, স্বয়ং এক একটা মৃত্যুর দূত। আর দৌড়াতে দৌড়াতেই সনাতন শুনল পিছন থেকে ভেসে আসছে মোড়ল মশাইয়ের কণ্ঠস্বর। কোথায় যাচ্ছ সনাতন? যেও না, এখানে ফিরতে হবে তোমাকে। পাপের শাস্তি এখানেই ভোগ করে যেতে হবে তোমাকে। সেই সাথে কাদের যেন অট্ট হাসি। সনাতনের সেই দিকে ভ্রুক্ষেপ নেই। সে কেবল একটাই কথা জানে, যদি বাঁচতে চায় তাহলে পালাতে হবে। কিন্তু পালাবে কোন পথে? যেদিকে এগোতে লাগলো সেদিকেই কাউকে না কাউকে গাঁয়েতি হাতে কাজ করতে দেখল। সনাতন তাকিয়ে দেখল যতদূর অবধি চোখ যায় কেবলই লোকে লোকারণ্য, পালানোর আর পথ নেই। বেশ অনেকক্ষণ ছোটাছুটি করবার পর পায়ের ওপরে দাঁড়িয়ে থাকার শক্তি হারিয়ে মাটিতে পড়ে গেল। প্রচণ্ড পরিশ্রমে আর আতঙ্কে হৃৎপিণ্ডটা শরীর থেকে বেরিয়ে আসার উপক্রম। হঠাৎই নিজের চারপাশে বেশ কিছু কালো কালো ছায়ামূর্তিকে প্রত্যক্ষ করে চমকে উঠল সনাতন। লক্ষ্য করল অবয়বগুলো ধীরে ধীরে তাদের পরিধি ছোট করছে। একসময় পরিধির মধ্যে আর একটুও আলো দেখতে পেল না সনাতন। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার। কয়েকটা অদৃশ্য হাত যেন চেপে ধরেছে তার কণ্ঠনালী। তারা এতটুকুও বাতাস ভেতরে ঢুকতে দিতে চায় না। সনাতন প্রতিরোধ দূর, এতটুকু বাধাও দিতে পারল না। ধীরে ধীরে কাটা কলা গাছের মতো জল আর কাদায় লুটিয়ে পড়ল তার নিথর দেহটা। গ্রামের মানুষেরা পরের দিন সনাতনের মৃতদেহ আবিষ্কার করে তার চাষের জমির ঠিক মধ্যিখানে। মাথাটা কাদার মধ্যে বেশ কিছুটা নিচে পুঁতা ছিল, আর শরীরটা ছিল মাটির ওপর। সনাতনের এই শেষ পরিণতিতে কেঁপে উঠল গ্রামের বাকি মানুষের অন্তরাত্মা। তারা কেউ ভাবতেই পারেনি যে সনাতনের মতো এই রকম সম্পদশালী মানুষের এই রকম পরিণতিও হতে পারে। অর্থ যে মানুষকে তার কৃতকর্ম থেকে রক্ষা করতে অক্ষম, তার জলজ্যান্ত উদাহরণ সেদিন ছিল সনাতনের প্রাণহীন দেহ। সনাতনের অশরীরীর হাতে মৃত্যুর সংবাদপ্রাপ্তি ঘটতেই রামচাটুর্যে ভয়ে আর এই গ্রামের দিকে এগোলো না। মনে মনে ভাবল সময় বুঝে এই গ্রামের জমিজমা বিক্রি করে দিয়ে চিরতরে সে এই গ্রাম ছেড়ে পালাবে। সেই জন্য এই গ্রামেরই একজন, তার নাম মতি নন্দী, একসময় সে ছিল রামচাটুর্যের 1 নম্বর চাটুকার। সেই মতি নন্দীকে নিয়ে নিজের যাবতীয় জমি জমা বিক্রি করার কথা পাকাপাকি করার জন্য তলব করল। তাতে কাজও হলো। মাত্র কয়েকদিনের মধ্যেই বেশ কিছু অর্থবান মানুষ জুটিয়ে ফেলল মতি নন্দী। তারা জনে জনে এসে দেখতে থাকে রামের জমি জমা আর ঘরবাড়ি। তবে মহামারী ছাড়াও একটা বিশেষ কারণে রামচাটুর্যে গ্রাম ছাড়া হতে বাধ্য হয়েছিল। তা হল নারায়ণপুর গ্রামেরই মেয়ে পদ্ম। কবিরাজ নিশিকান্তবাবুর একমাত্র মেয়ে পদ্ম ছিল রূপে যৌবনে ভরপুর।
পদ্মের ওই কাঁচা হলুদের মতো গায়ের রং আর উপচে পড়া যৌবন গ্রামের বহু পুরুষের মনেই এক সুপ্ত বাসনা সৃষ্টি করেছিল। ছেলেবেলা থেকেই দারিদ্রতায় মানুষ হওয়া পদ্মের মনে দারিদ্রতা নিয়ে জন্মেছিল এক প্রবল ঘৃণা। দৃঢ় প্রতিজ্ঞা একটাই যে যেভাবেই হোক তার সারাটা জীবন চরম দারিদ্রতায় কাটাতে পদ্ম রাজি নয়। সেই কারণে যখন গ্রামের প্রভাবশালী ব্যক্তি রামচাটুর্যের নেক নজর পড়ে তার ওপর, তখন সে মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল যে যে করেই হোক রামচাটুর্যের প্রথম স্ত্রী কমলিনীকে সরিয়ে জীবনের সব সুখ লাভ করবে। আর তাই নানা ছলছুতোয় পদ্ম বারবার রামচাটুর্যের আশেপাশে ঘুরতে লাগল। ওদিকে বিয়ের প্রায় 7 বছর কেটে যাওয়ার পরেও কমলিনীর কোনো সন্তান নেই। একটা সন্তানের জন্য রামচাটুর্যে ছটফট করে সর্বক্ষণ। এই কথাটা গ্রামের সকলেই জানে, পদ্মও জানত। আর তাই পদ্মের প্রধান অস্ত্র তখন নিজেরই শরীর, আর তাতেই সর্বক্ষণ মজে থাকে রামচাটুর্যে। একদিন হঠাৎ করে রামচাটুর্যে নিশিকান্ত বাবুর কাছে পদ্মকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু নিশিকান্ত বাবু ছিলেন সজ্জন ব্যক্তি। একজন বিবাহিত পুরুষের কাছে তিনি তার একমাত্র আদরের মেয়েকে সঁপে দিতে রাজি হলেন না কোনোভাবেই। তাই একদিন পদ্ম আর রাম ষড়যন্ত্র করে নিশিকান্তবাবুর অমতেই নিজেরা বিবাহ করে ফেলে। তারপর যখন আশীর্বাদ নিতে বাপের ভিটেতে হাজির হয়, সেদিন নিশিকান্তবাবু তার একমাত্র কন্যার বাপের প্রতি এই রকম বিশ্বাসঘাতকতায় ভেতরে ভেতরে প্রচণ্ড ভেঙে পড়েন। মেয়ের মুখ দর্শন করবেন না ঠিক করে পদ্মকে এক কাপড়ে বিদায় দেন। ওদিকে রামচাটুর্যের এরকম দ্বিতীয়বার বিবাহে ভিতরে ভিতরে আঘাত পান কমলিনীও। কিন্তু সমাজ এবং ভাগ্যের এটাই নিয়ম ভেবে নিজে হাতে বরণ করে পদ্মকে ঘরে তোলেন কমলিনী। কিন্তু পদ্ম গৃহে প্রবেশ করেই চাবির গোছা থেকে শুরু করে হেঁসেলের অধিকার সবকিছু থেকেই এক এক করে বঞ্চিত করতে থাকে কমলিনীকে। রামচাটুর্যও কমলিনীর কাছ থেকে নিজেকে প্রায় সরিয়ে নিয়ে পদ্মে মেতে ওঠেন। ফলস্বরূপ কিছুদিন যেতে না যেতেই পদ্ম খবর দেয় সে সন্তান সম্ভবা। তাতে রামের সুখ আর ধরে না। সংসারে পদ্মের স্থান আরো উঁচুতে চলে যায়। দেখতে দেখতে সর্বে সর্বা হয়ে উঠল পদ্ম। আর অন্যদিকে কমলিনীর স্থান হল বাড়ির এক কোণের ছোট্ট ঘরে। একমাত্র দাসী মেনকা ছাড়া সারাদিন তার খোঁজ খবর রাখার মতো লোকের অভাব ওই বাড়িতে। তখন সবে সবে গ্রামে মহামারীর প্রকোপ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। সবার প্রথমে সেই প্রভাব ছড়িয়ে পড়ল প্রতিটি বাড়ির গবাদি পশুর মধ্যে। একে একে মরতে শুরু করলো নিরীহ পশুর দল। তারপর ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ল মানুষের মধ্যেও। পদ্ম তখন 8 মাসের পোয়াতি। কমলিনীর স্বভাব যেমন ছিল কাঁচের মতো স্বচ্ছ আর মোলায়েম, কিন্তু পদ্ম ছিল ঠিক তার উল্টো। সে ছিল মুখরা এবং অহংকারে পরিপূর্ণ। সংসারে পান থেকে চুন খসলেই রুদ্রমূর্তি ধারণ করাই তার বৈশিষ্ট্য। তাই এই হঠাৎ পরিবর্তন কখনো কখনো রামের মনে রাগের সঞ্চার করলেও তাকে সন্তান সুখ দেওয়ার জন্য তার 7 খুন মাফ। আর তাতেই পদ্ম যেন আসমানের চাঁদ হাতে পেল। একদিন সন্ধ্যাবেলা মেনকার একমাত্র ছেলে ছোট নিতাই রোজকার মতো উঠোনে ছোটাছুটি করছিল এবং প্রতিদিনের মতো মেনকা আজও রান্নার কাজে ব্যস্ত। সেই সময় সন্ধ্যা প্রদীপ হাতে তুলসী মঞ্চের দিকে এগিয়ে আসছিল পদ্ম। একে তো সে 8 মাসের পোয়াতি, তার ওপর সন্ধ্যাকাল। হঠাৎ করে নিতাই দৌড়ে এসে পড়ে যায় তার ছোট মার সামনে। আচমকা নিতাইয়ের আগমনে ঘাবড়ে গিয়ে পদ্মের হাত থেকে প্রদীপ মাটিতে পড়ে গেল। আর পড়তেই রাগে চিৎকার করে ওঠে পদ্ম, গেল রে, গেল গেল গেল, সব গেল। নচ্ছার ছেলে, দাঁড়া দেখাচ্ছি তোর মজা। বলেই সামনে পড়ে থাকা 5 বছরের বাচ্চাটার কান ধরে টেনে মাটি থেকে তুলে সপাটে একটা চড় কষিয়ে দিল গালে। এভাবে কাঁদতে দেখে মেনকা নিজের হাতের কাজ ফেলে ছুটে এসে বুকে জড়িয়ে ধরল নিতাইকে। তারপর পদ্মকে উদ্দেশ্য করে কান্না ভেজা কণ্ঠে শুধু এইটুকুই বলে, ছেলেটাকে তুমি এইভাবে মারলে বউঠান? কথাটা শুনে মাথা থেকে গা অবধি জ্বলে উঠল পদ্মর। তাকে রাগে চিবিয়ে চিবিয়ে বলল, আহা, নবাব পুত্তর পুষেছে বাড়িতে, শাসনও করা যাবে না।
বলি তোর ওই বেটা কোন জমিদারের ছেলে? সারা বাড়ি জুড়ে যেইভাবে দাপাদাপি করছে তাতে তো মনে হয় এই বাড়িটা ওর বাপেরই কেনা। মেনকার আর বলার কিছুই রইল না। সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল। কথাটা পদ্ম ভুল বলেনি। এই বাড়িকে মেনকা সবসময় নিজের বাড়ি মনে করেছে, সেই সাথে বাড়ির মানুষগুলোকেও। স্বামী সংসারের সুখ মেনকা বেশি দিন পায়নি, আর ভাবেও না সেই সব নিয়ে। ছেলেটাকে নিয়ে বাকি জীবনটা কাটাতে পারলেই হলো। পদ্ম তখনও বলে যাচ্ছে, শুনেছি ওর বাপ তোর সঙ্গে নাকি ঘর করে না, অন্য মেয়ে নিয়ে নাকি পালিয়েছে। তার ছেলের কান মুলে দিয়েছি বলে কত নালিশ। পদ্ম এর মাঝে এটা ওটা নিয়ে কথা শোনায় মেনকাকে, কিন্তু এইবার বড্ড মন খারাপ হলো কথাটা শুনে। এই সবের মধ্যে কখন রাম এসে দাঁড়িয়েছে সেটা সেখানে উপস্থিত কারোরই চোখে পড়েনি। নিতাইকে ওইভাবে কাঁদতে দেখে রাম জিজ্ঞাসা করে, এত গোল কিসের? নিতাই ওভাবে এত কাঁদছে কেন? ছোট বউ। স্বামীর উপস্থিতি টের পেতেই পদ্মের আচরণ বদলে গেল অস্বাভাবিকভাবে। গদগদ হয়ে বলল, দেখো না, ছেলেকে একটু শাসন করেছি বলে কতই না কথা শোনালো আমাকে মেনকা। পদ্ম বহুরূপী, স্বার্থ হাসিলের জন্য সে যা ইচ্ছে তাই করতে পারে, কিন্তু তাই বলে এমন মিথ্যে কথা বলবে? মেনকা ফ্যালফ্যাল চোখে তাকিয়ে থাকলো পদ্মের দিকে। এ কি বলছে সে? ঠিক আছে ঠিক আছে, এখন গোল শেষ করো আর কাজে যাও সকলে। ছোট বউ চলো, তুমিও ঘরে চলো। রামের কথা শুনে পদ্ম বাঁকা হাসি হেসে সেখান থেকে বিদায় নিল ঠিকই, কিন্তু সে একবারও দেখল না মেনকার মনের ভেতর দপ করে জ্বলে উঠেই আবারও নিভে গেল একটা প্রতিশোধের আগুন। আর সেই সাথে মনে উঠে আসতে লাগলো এতদিনের সকল অন্যায়, অপমান, অত্যাচার। আর মনে আসতেই ওর ঠোঁটের কোণে যে হাসিটা ফুটে উঠল সেটা সবার চোখ এড়ালেও, সবার কাছে গোপন করলেও বাড়ির বড় বউয়ের কাছে গোপন করতে পারল না। সেদিন সকালে খাওয়া দাওয়া শেষ হলে সে নিভৃতে গিয়ে ঢোকে তার বড় বউঠানের ঘরে। সন্ধ্যায় ঘটে যাওয়া ঘটনা সম্বন্ধে বিন্দুমাত্র অবগত ছিল না কমলিনী। তাকে ওইভাবে চুপিসারে ঘরে ঢুকতে দেখে কমলিনী বলে ওঠে, কি রে, কিছু বলবি? পাশে এসে বসল মেনকা। প্রদীপের আলোটা প্রায় নিভে এসেছে। হাত দিয়ে আলোটা খানিকটা বাড়িয়ে দিল মেনকা, আর দিতেই কমলিনী দেখল মেনকার দুই চোখে জল। কমলিনী দেবী খানিক অবাক হয়ে প্রশ্ন করল, কি হয়েছে রে মেনকা? কেউ কিছু বলেছে? মেনকা প্রথমে মাথা নিচু করে বসে থাকল, তারপর এক রাশ তাচ্ছিল্য উগড়ে দিতে দিতে বলল, ছোট বউঠানের ওরকম ব্যবহার যে তুমি কিভাবে সহ্য করো জানিনি বাবু। কেন, কি হলো আবার? প্রশ্নের উত্তরে মেনকা একটু আগের ঘটনার বর্ণনা দিতে লাগলো। বলতে বলতে এক পর্যায়ে মেনকার কণ্ঠ দিয়ে কেমন যেন হিস হিসে শব্দ উঠছে। বলল, আচ্ছা বউঠান, ছোট বউঠানের প্রতি দাদাবাবুর দরদ দেখে তোমার গা জ্বলে না? শুধুমাত্র সন্তান দিতে পারে বলে কি সংসারে কারোর এত দাম হতে পারে বউঠান? আগে আগে তুমি কি সুন্দর করে এই সংসারটাকে সাজিয়ে রাখতে বলো তো। আর এই শাকচুনিটা এসে দাদাবাবুর মাথাটা একেবারে চিবিয়ে খাচ্ছে। আক্ষেপের হাসি ফোটে কমলিনীর ঠোঁটের কোণে। সে তার এমন ভাগ্যকে মেনে নিয়েছে অনেক আগে। দুঃখ হয়, কষ্ট হয়। নিজের হাতে গড়া সংসারের হাল যদি এমন হয় তাহলে কষ্ট হওয়ারই কথা। তবে সে কখনো এর বিকল্প কিছু ভাবেনি। কিন্তু এইবার মেনকার কথায় কেমন এক অদ্ভুত চাহনিতে তাকালো কমলিনী। বলল, আমি আর কি বা করতে পারি বল? সবই আমার ভাগ্য, আমি মেনে নিয়েছি। আর তাছাড়াও আমার যদি কিছু করার ক্ষমতা থাকতো তাহলে কি এভাবে দিনের পর দিন নিজের হাতে গড়া সংসারটা এভাবে ভেঙে যেতে দিতাম? মেনকা এতক্ষণ কমলিনী দেবীর পায়ের কাছে বসেছিল,
এইবার সে এগিয়ে এলো মাথার পাশে। তারপর একবার দরজার দিকে তাকিয়ে মাথাটা নামিয়ে প্রায় ষড়যন্ত্রকারীর মতো হিস হিসে কণ্ঠে বলল, কে বলল করার কিছু নেই? আমি একটা উপায় জানি, তুমি যদি বলো তাহলে। কথাটা শুনে চমকে উঠল কমলিনী। আজ অবধি কোনো পাপের সমর্থন সে করেনি। ছেলেবেলা থেকে সংসারকেই নিজের সর্বোচ্চ যোগ্যতা প্রমাণের একমাত্র স্থান ভেবে নেওয়া একজন গ্রাম্য বধূর জীবনে মূল লক্ষ্য ছিল সংসারের স্থান। তাই তার পক্ষে নিজের হারানো সম্মান ফিরে পাওয়া কোনো গুপ্তধন পাওয়ার চেয়েও অনেক বড় প্রাপ্তি ছিল। সে অবুঝ নয়। মেনকা যদিও কথাটা পরিষ্কারভাবে বলল না, কিন্তু সে জানে পদ্ম যেভাবে চোখ তুলে তাকিয়েছে নিতাইয়ের দিকে, ঠিক তেমনি এইবার মেনকার নজরও পড়েছে পদ্মের ওই পেটের সন্তানের ওপর। প্রথম দিকটায় মন সায় না দিলেও চোখের সামনে যখন পদ্ম একের পর এক অন্যায়, অত্যাচার সবকিছু নিজের করে নেওয়া, আর সেই সাথে কমলিনীর আজকের এই পরিণতি, এই সব কিছুর পিছনে কেবল ওই একটাই নাম, পদ্ম। তবুও খানিকটা ইতস্তত করতে লাগলো কমলিনী। চুপি চুপি বলল, কিন্তু খবরদার কেউ যেন খুনাক্ষরেও না জানতে পারে। তবে আমি বলি, এইসব সর্বনেশে খেলা তুই খেলিস নি মেনকা। এক গাল কটু হাসি হেসে মেনকা বলল, আমি থাকতে জীবন দিয়ে রক্ষা করব এই সত্য, তুমি একদম ভেবো না। বর্ষার শুরু। বৃষ্টির জলের সাথে পাল্লা দিয়ে বাড়তে শুরু করলো মহামারী। রোজই কোনো না কোনো বাড়ি থেকে ভেসে আসতে লাগলো স্বজন বিয়োগের কান্না। প্রায় সারাক্ষণই গ্রামের পথে শোনা যেতে লাগলো হরিধ্বনি। শ্মশানে চিতার আগুন নিভতে না নিভতেই হাজির হয়ে যায় মৃতদেহ। একই বর্ষা বাদল, তার উপরে এমন পরিস্থিতি দাঁড়ালো যে মৃতদেহ দাহ করার অবস্থাও রইল না। কোনো মতে শ্মশান বন্ধুরা মরা ফেলে পালায়। সন্ধ্যা রাতে জ্বর আসে, রাতের সাথে পাল্লা দিয়ে বাড়ে সেই জ্বর, সেই সাথে প্রলাপ। দেখতে দেখতে শরীরে সৃষ্টি হয় ফোসকা, আর তারপরই নিশ্চিত মৃত্যু। এই একই রোগে মরল পদ্ম। পদ্মের এমন হঠকারিতা নিশিকান্ত কবিরাজকে এতটাই ভেঙে দিয়েছিল যে তিনি শোক দুঃখ ভুলে রওনা দিয়েছিলেন কাশিতে। সূত্রপাতটা হয়েছিল হাঁ ফোঁটা থেকে। একে তো ভরা গর্ভবতী, তার উপর প্রচণ্ড জ্বর। স্ত্রীর এমন অবস্থা দেখে মনে মনে প্রমাদ গুনল রামচাটুর্যে। একটুও কাল বিলম্ব না করে খবর দেওয়া হলো দাইমাকে। দাইমা রামের বাড়িতে ঢুকলেও পদ্মের ঘরে যেতে রাজি হলো না। বাইরে থেকে উঁকি দিয়ে পদ্মকে দেখে তারপর রামের মুখের দিকে তাকিয়ে বলল, গেরামে মোরক লেগেছে কর্তা মশাই, আমি ওই ঘরে গিয়ে মরবো নাকি? তবে এইটুকু আমি আপনারে বলতে পারি, ওই ছেলে আপনার বাঁচবে নিকো। দেখছেন না ছোট গিন্নি মারে আস্তে আস্তে কেমন খেয়ে ফেলেছে ওই রোগে। ঠিক সেই রকম ভাবেই পেটের সন্তান যদি পৃথিবীর আলো দেখে, সেও বাঁচবে নিকো। তারপর একবার এদিক ওদিক চেয়ে নিজের গলার স্বর নিচু করে বলল, কর্তাবাবু, আমি আপনারে ভালো কথা বলতেছি। ছোট বউটানের শেষ সময় হয়ে গেছে, রাতটুকু হয়তো হাতে সময় আছে। আমি বলি কি, ও রোগ রে আর পুষে রাখবেন না ঘরে। আপনি বরং ছোট বউটানরে ওই জলার মাঠে দিয়ে আসুন। ও যদি বাড়িতে মরে তাহলে কিন্তু আর রোগকে থাকবে না কো, আপনারাও মরবেন কিন্তু সবাই। হঠাৎ করে তার বাবার কথা বড্ড মনে পড়ছিল। একটিবার নিজের হাতটা কপালে ঠেকিয়ে প্রণাম করে তার উদ্দেশ্যে, তারপর বন্ধ করে ফেলে নিজের চোখের দুটো পাতা। কিন্তু রামচাটুর্যে তখনও জানত না এই অবস্থাতেও পদ্ম বেঁচে ছিল আরো 2 দিন। দাইমার দেওয়া বিধান ভুল হয়েছিল সেদিন। প্রচণ্ড শ্বাসকষ্ট আর তীব্র জ্বরে প্রথমে তার গর্ভপাত ঘটে। পরে সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে একটু একটু করে ঢলে পড়ে মৃত্যুর কোলে।
তবে মৃত্যুর কোলে ঢলে পড়ার আগেই যেটুকু প্রাণ শরীরে বেঁচে ছিল তাতেই সে দেখতে পায় অসংখ্য কীট তার শরীরে বাসা বেঁধেছে এবং তার সর্বাঙ্গ কুড়ে কুড়ে খেতে শুরু করেছে। সর্বত্র ছড়িয়ে পড়েছে মরা মানুষের শরীরে দুর্গন্ধ। তার ঠিক পাশেই অপেক্ষা করছে অসংখ্য শিয়ালের দল। সে বেশ বুঝতে পারছিল তার মৃত্যু ঘটলে তাকে ছিঁড়ে খাওয়ার জন্য প্রস্তুত এই শিয়ালের দল। আর ঘটলও তাই। সৎকার হয়নি পদ্মের দেহ। জলার মাঠে বাকিদের মতো তার মৃতদেহটাও ছিঁড়ে খেয়েছিল শিয়াল কুকুরের দল। আর সেই রাতে ভাগাড়ে অবহেলায় অযত্নে পড়ে থেকে ঢলে পড়ল মৃত্যুর কোলে। সেদিন রাতেই কমলিনী সমেত নিজের সব টাকা কড়ি নিয়ে একটা গরুর গাড়িতে বসে চম্পট দিল রামচাটুর্যে। কিন্তু কেউ আর সঙ্গে না গেলেও সেদিন কমলিনীর সঙ্গে নিয়েছিল তার সবচেয়ে কাছের বাঁধি মেনকা আর তার সন্তান নিতাইকে। গ্রামের পথ ধরে রাতের অন্ধকারে যখন গরুর গাড়িটা জলার পাশ দিয়ে ধীর গতিতে চলছিল, তখন জলার মাঠের চাপ চাপ অন্ধকারের দিকে তাকিয়ে মেনকার ঠোঁটের কোণে ফুটে উঠেছিল এক কুটিল হাসি। সে হাসি চোখ এড়ায়নি কমলিনীর। তার মুখের দিকে তাকিয়ে সমস্তটা বুঝতে একটুও সময় লাগেনি তার। সত্যিটা বুঝতে পেরে সেদিন এক অজানা আশঙ্কায় কেঁপে উঠেছিল কমলিনীর গোটা শরীর। তুমি কি পাগল হলে মতি? যে গ্রামে দিনের বেলায় মানুষ ভূত দেখে, সেই গ্রামে একের পর এক মানুষ রাতের অন্ধকারে মইরা যায়। সেই গ্রামে আমারে আবার ফিরে যেতে বলছো তুমি? কথাটা বলতে বলতে মতি নন্দীর দিকে ফিরে তাকালো রামচাটুর্যে। তারপর একবার এদিক ওদিক তাকিয়ে তার বেশ কাছে এসে বলল, সনাতনের লাশটা কিরাম বিকৃত অবস্থায় পাওয়া গেছিল সে কথা আমার কানে আসেনি মনে করছো? ঘটনাটা কল্পনা করে আমার সারা গায়ে এখনো কাঁটা দিয়ে উঠছে। এবার তার দিকে মতিনন্দী একবার নিজের ধূর্ত নজর বুলিয়ে নিজের হাত কচলাতে কচলাতে বলল, আমি সব জানি কর্তা, কিন্তু যে দাম আপনি চাইছেন এই দাম দেওয়ার সামর্থ্য কারণ নেই। তাছাড়া কর্তা, আমাদের গ্রামের নাম শুনে খদ্দের হাত ছাড়া হয়ে যাচ্ছে। মানুষের মনে আমাদের গ্রাম সম্পর্কে যে ভয় ঢুকেছে তা সহজে যাবার নয়। এরপর আবার এদিক ওদিক ভালোভাবে দেখে নিয়ে মতিনন্দী নিজের গলাটা সামান্য খাটো করে বলল, তাছাড়া কথা আপনার কাছে একটা খবর এনেছি। সনাতনের মৃত্যু যেভাবেই হোক না কেন, তার জমি জমা এবং ঘরবাড়ির মালিক এখন তার স্ত্রী বসুধা এবং ছেলে কানাই। কানাইয়ের বয়স 11। তার পক্ষে কোনো গোল বাঁধানো সম্ভব নয়। গ্রামের জমি জমা ও ঘরবাড়ি বিক্রি করে বসুধা নিশ্চিন্তে নিজের বাপের বাড়ি চলে যেতে চাইছে কর্তা। আর গোপনে খবর আছে দামও দিয়েছে নেহাতি কম। দরাদরি করলে হয়তো আরো কমে যাবে। তাই দেরি করাটা কি ঠিক হবে কর্তা? মতিনন্দীর কথা শুনে রামচাটুর্যের চোখে নিমেষেই একটা ধূর্ততার ঝিলিক খেলে গেল। তার ভাগ্য এখন তার নিজের হাতে। পুরনো লোভ আবার চাগাড় দিয়ে উঠল। কিছু একটা ভেবে নিয়ে মতির উদ্দেশ্যে বলল, তুমি গরুর গাড়ির ব্যবস্থা করো মতি, আমি কালই সপরিবারে গ্রামের উদ্দেশ্যে রওনা দিব। কথায় আছে, ভাগ্য যখন সহায় হয় তখন সব দিক থেকেই হয়। এত বছর পর ভগবান মুখ তুলে চেয়েছেন কমলিনীর ওপর। সে এখন গর্ভবতী। মেনকা এখন কমলিনীর সেবায় দিন রাত নিযুক্ত। এর আগেও একবার পিতৃসুখ থেকে বঞ্চিত হয়েছিল রামচাটুর্যে, তাই এবার আর কোনো রকম ঝুঁকি নিতে রাজি নয় রাম। তাই কমলিনীর যত্নে কোনো কমতি রাখেনি সে। আজ আবারও বহুদিন পর রাম সপরিবারে নারায়ণপুর গ্রামের উদ্দেশ্যে চলেছে। সনাতনের অমন বিভৎস মৃত্যুর দিকে নজর রেখে দিনের বেলাতেই ঘরে পৌঁছাতে চায় সে। তবে তার এখনকার বাসস্থানের দূরত্ব নারায়ণপুর গ্রাম থেকে বেশ খানিকটা দূরে।
বিকালের মুখেই নিজের পৈতৃক ভিটেতে সপরিবারে হাজির হলো রামচাটুর্যে। মতিনন্দী অবশ্য আগে থেকেই উপস্থিত ছিল। বাড়িটার উপর বহুদিনের অযত্নের ছাপ স্পষ্ট। আসার সময় জলার মাঠের পাশ দিয়ে এসেছে তারা। দিনের আলোতে মাঠটা দেখে তেমন কিছু মনে না হলেও তাদের গরুর গাড়ি বাড়ির সামনে এসে দাঁড়াতেই তার সারা শরীরে কেমন যেন একটা শিহরণ খেলে গেল। মেনকা আর গাড়োয়ান মতিকে জিনিসপত্র নামাতে হাতে হাতে সাহায্য করছিল। তার মনে ভয়ের চিহ্ন মাত্র নেই, কারণ ভূত পিশাচে তার বিশ্বাস কোনোদিনই ছিল না। হঠাৎই মেনকার চোখ গেল গরুর গাড়িতে বসে থাকা কমলিনীর প্রতি। সে এখনো গাড়ি থেকে নামেনি। সামান্য অবাক হয়ে মেনকা কমলিনী দেবীকে জিজ্ঞাসা করল, গিন্নিমা নামবে না? পদ্মের এই বাড়িতে আসার আগে সে কমলিনীকে গিন্নি বলেই ডাকত, কিন্তু সেই নামটা পরে পদ্মের অপছন্দ হওয়ায় পরিবর্তন করতে হয়েছিল তাকে। কিন্তু তার মৃত্যুর পর আবার আগের নামেই ফিরে গেছে সে। ও হ্যাঁ। মেনকার ডাকে সম্বিত ফিরে পেয়ে গরুর গাড়ি থেকে অতি সাবধানে নেমে এলো কমলিনী। ধীর পায়ে বাড়ির সামনে এসে দাঁড়াতেই তার সারা শরীরে রক্তপ্রবাহ বেড়ে গেল, পা টলে গেল। টাল সামলাতে না পেরে পড়েই যাচ্ছিল, ততক্ষণে মেনকাও পাশে এসে দাঁড়িয়েছে। কমলিনীকে ধরে ফেলল মেনকা। তারপর তার কানের কাছে মুখ এনে বলল, নিজেকে সামলাও গিন্নিমা, কেউ যেন খুনাক করেও না জানতে পারে, তাহলে তোমার এই সুখের সংসারে নেমে আসবে অমানিসার ছায়া। তাই নিজেকে সামলাও। সেই কারণেই তো আমি এখানে আসতে চাইনি, কিন্তু তোর দাদাবাবুর যে কি যে মতিচ্ছন্ন হলো জানি না বাবু। কথাটা বলে ধীর পায়ে এগিয়ে যেতে লাগলো কমলিনী। বাড়ির ভেতরে প্রবেশ করে দোতলার বারান্দার দিকে একবার নজর গেল তার। সঙ্গে সঙ্গে গা ভর্তি গয়না পরে পদ্মের শরীরটা ভেসে উঠল চোখের সামনে। দুই চোখ বন্ধ করে নিল কমলিনী, কিন্তু তাও পদ্মের বড় বড় চোখের দৃষ্টি তার মনের প্রেক্ষাপটে ভেসে উঠতে লাগলো। বড্ড ক্লান্ত লাগছে শরীরটা। 8 মাসের পোয়াতে সে। মনে পড়ে গেল পদ্ম তো 8 মাসের পোয়াতেই ছিল। তাহলে কি নিয়তি তাকে আবার টেনে এনেছে এই বাড়িতে? তার করা কৃতকর্মের ফল এবার সেও হাতে নাতে পাবে? আর ভাবতে পারল না সে। নিজের ক্লান্ত শরীরটাকে কোনো রকমে বই নিয়ে ভেতরে ঢুকল। সন্ধে হতে না হতেই সারা গ্রামটাকে যেন ভূতে পেল। যে কটা বাড়িতে মানুষজন বর্তমান সেগুলো ছাড়া সারা গ্রামটাই যেন ডুবে গেল অন্ধকারে। ওদিকে মেনকা ঘর গোছানোর কাজ শেষ করে রান্নাঘরে গিয়ে ঢুকেছে। তার ছেলেটা সারাদিনের ক্লান্তিতে নিশ্চিন্তে নিজের ঘরে ঘুমাচ্ছে। ঠাকুর ঘরে ধূপ দেখিয়ে একটা মাটির প্রদীপ জ্বালিয়ে ধীর পায়ে তুলসীতলার দিকে এগিয়ে গেল কমলিনী। একসময় যে বাড়িটা গম গম করত লোকজনের উপস্থিতিতে, আজ সেই বাড়িটাই আধো অন্ধকার। উঠোনের দিকে তাকিয়ে গাটা কেমন ছমছম করে ওঠে। উঠানের এক পাশে একটা বড় ঝাঁকড়া আম গাছ প্রায় ঢেকে রেখেছে আশপাশটা। ঘরের দাওয়ার ওপরে আংটা থেকে ঝুলে আছে একটা বিশাল হ্যারিকেন, তবে সেই আলো আম গাছের তলা অবধি পৌঁছাতে অক্ষম। হাতের প্রদীপটা ধরে 2 পা নিচে নেমে তুলসীতলার দিকে এগোতেই হঠাৎ করে কোথা থেকে একটা এলোমেলো বাতাস বয়ে এসে নিভিয়ে দেওয়ার চেষ্টা করল কমলিনীর হাতের প্রদীপ। আর তাতেই ভীষণ চমকে গিয়ে 2 পা পিছিয়ে এলো কমলিনী। পাশেই রান্নাঘর থেকে ভেসে আসছে টুকটাক শব্দ। সেদিকে একবার তাকালো কমলিনী। মনে মনে ভাবল একবার মেনকার উদ্দেশ্যে ডাক দেবে কিনা, কিন্তু পারল না। একটা অজানা ভয় আপাতত গ্রাস করেছে তাকে। কোথা থেকে ভেসে আসছে একটা হিস হিসে শব্দ। শব্দের উৎসের সন্ধানে আম গাছটার দিকে নজর গেল তার। আগে ওখানে তাদের গরু সুন্দরীর মেয়ে দুলারিকে মায়ের সব দুধ খেয়ে নিঃশেষ করার ভয়ে বেঁধে রাখা হতো। চোখ যেতেই কমলিনী দেখল ঠিক সেই স্থানে একটা দলা পাকানো অন্ধকার যেন নড়ে উঠছে ক্ষণে ক্ষণে। মনের ভয়টা আপাতত দ্বিগুণ মাত্রায় বৃদ্ধি পেয়েছে কমলিনীর। নিজের হাতে ধরে রাখা প্রদীপটাকে সামান্য উঁচিয়ে ধরে সেদিকে আলোকপাত করার চেষ্টা করল।
প্রদীপের টিমটিমে আলো খুব বেশি আলোকিত করতে না পারলেও কমলিনী নিজের সজ্ঞানে যেটুকু দেখল তাতে বিস্ফারিত হয়ে গেল তার দু চোখের দৃষ্টি। অন্ধকার ফুঁড়ে গাছের আড়ালে মাত্র কিছুক্ষণের জন্য উঁকি দিল একটা বীভৎস হাসি মুখ। তার চোখে মুখে লেগে আছে একটা হিংস্র প্রতিহিংসা। মাথা ভর্তি সিঁদুর, কপালে পূর্ণিমা চাঁদের আকারে সিঁদুরের টিপ, কান থেকে ঝুলছে সোনার ঝুমকো। এক গাল হেসে সে কমলিনীর দিকে এক ঝলক দেখা দিয়েই যেন আবারও মিলিয়ে গেল গাছের পিছনে অন্ধকারের মধ্যে। মুহূর্তে সেই দৃষ্টিতে কমলিনীর দুই পা পাথরে পরিণত হয়েছে। দুলে দুলে উঠছে মাটির নিচটা, মাথার ভেতরে ভেসে বেড়াচ্ছে কাদের যেন স্বর। কমলিনী নিজেও বোধহয় বলল কিছু একটা। পুজোর থালা সশব্দে আছড়ে পড়ল মাটিতে, আর সেই শব্দে রান্নাঘর থেকে এক প্রকার ছুটে এসে বারান্দায় দাঁড়াতেই থমকে গেল মেনকা। দেখল কমলিনী দেবী এক দৃষ্টিতে মন্ত্রমুগ্ধের মতো মরা মাছের দৃষ্টিতে তাকিয়ে আছে আম গাছটার দিকে। কমলিনী দেবী ঠিক কি দেখছে অমন করে সেটা বোঝার জন্য ধীর পায়ে এগিয়ে এসে তার পিছনে দাঁড়াতেই যা শুনতে পেল তাতে পুরো দেহে একটা আতঙ্কের স্রোত বয়ে গেল। কমলিনী দেবী ফিসফিস করে বলে চলেছে একটি শব্দ, ছোট বউ, ছোট বউ, ছোট বউ। হঠাৎ করে গরুর গাড়িটা জলার মাঠের কাছে এসে থমকে দাঁড়িয়ে পড়ল। জলার মাঠের দিকে তাকিয়ে প্রচণ্ড ভয়ে গাড়োয়ান গরুগুলোকে হাজার টানাটানি করেও কোনো সুবিধা করতে পারছে না দেখে শেষে হাল ছেড়ে দিয়ে রাম নাম জপ করতে করতে সেখান থেকে চম্পট দিল। এদিকে অবস্থা বেশ বেগতিক দেখে রামও তখন গরুর গাড়ি থেকে নিচে নেমে দাঁড়িয়েছে। গরুর গাড়ির চালককে এইভাবে ছুটে পালাতে দেখে রামচাটুর্যে হতভম্বের মতো দাঁড়িয়ে থাকলো। এ কি রে বাবা, গাড়ি আর যাত্রী সমেত গরুগুলোকে ফেলে রেখে এভাবে ছুটে পালালো কেন? কিন্তু সেই সাথে এটাও উপলব্ধি করল কুখ্যাত এই অভিশপ্ত জলার মাঠে সে এখন সম্পূর্ণ একা। অন্ধকারের মধ্যে নিস্তব্ধ জলার মাঠটাকে দেখে তার গলা শুকিয়ে গেল ভয়ের অস্বস্তিতে। মনে পড়ে গেল সেদিনের কথা, কিভাবে অন্ধকারকে আশ্রয় করে সেদিন নিজের প্রাণ বাঁচাতে পদ্মকে পোয়াতি অবস্থায় জলার মাঠে ফেলে রেখে গিয়েছিল। ওই তো দেখা যাচ্ছে জায়গাটা, সেখানেই তো ফেলে গিয়েছিল পদ্মকে। পদ্ম বারবার ডেকেছিল, হাতে পায়ে ধরেছিল, কিন্তু রাম আর পিছনে ফিরে তাকায়নি। পরিস্থিতির ভয়াবহতায় মনে পড়ে যেতে লাগলো ভুলে যাওয়া সব কথা, আর সেই সাথে এটাও মনে পড়ে গেল তাকে কুটিল পরামর্শ দেওয়ার জন্য দাইমাকেও নাকি একদিন রাতে তার নিজের ঘরে ঘাড় মটকানো অবস্থায় দেখতে পাওয়া গিয়েছিল। কথাটা মনে হতেই রাম একবার ঢোক গিলে সামনের রাস্তাটা ধরে এগোতে শুরু করল। রাস্তার ধার ধরে যেতে যেতে মাঝে মাঝে তার চোখ চলে যাচ্ছিল জলার মাঠের দিকে। যতবারই রামের চোখ জলার দিকে যাচ্ছে ততবারই তার মনে হচ্ছে এই নির্জন শ্মশানের মতো নিস্তব্ধ জলার মাঠে সে একা নয়, দূরে কয়েকটা অস্পষ্ট ছায়া মূর্তি যেন তাকেই হাতছানি দিয়ে ডাকছে। নিজের মনকে কোনো ক্রমে সামলে দ্রুত পায়ে কিছুটা এগোতেই প্রথমবারের জন্য কানে একটা কান্নার শব্দ ভেসে এল এবং তাতেই থমকে দাঁড়িয়ে পড়ল রাম। মাঠের দিক থেকে একটা নারী কণ্ঠে কান্নার শব্দ ভেসে আসছে। কেউ প্রবল যন্ত্রণা নিয়ে হাহাকার করছে যেন। ভালোভাবে কান পেতে শোনার চেষ্টা করল রাম। একজন নারী তার সন্তানের জন্য ক্রমাগত বিলাপ করে চলেছে। যদিও কথাগুলো ছেঁড়া ছেঁড়া, কিন্তু একটু মন দিয়ে শুনলেই বোঝা যায়। আর বুঝতে পেরে মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল কুলকুল করে। মনে পড়ে গেল সেদিন রাতেও তার উদ্দেশ্যে পদ্ম বারবার এই কথাগুলোই বলেছিল। এই রকম ভাবেই বিলাপ করে চলেছিল পদ্ম। তার ভয়ার্থ কণ্ঠস্বর থেকে বেরিয়ে আসছিল এক প্রবল যন্ত্রণা।
কিন্তু সেই সকল ডাকি উপেক্ষা করে সে সেদিন তাকে একা মরতে ছেড়ে দিয়ে এসেছিল ওই নির্জন জলার মাঠে। তার মৃত্যুর পর তার শরীরটাকে শিয়াল কুকুরে খেয়েছিল, কোনরূপ সৎকার হয়নি তার। কথাগুলো ভেবে প্রচণ্ড ভয়ে তার কপালে জমা হলো ঘামের বিন্দু। রাস্তার পাশে প্রকাণ্ড একটা ছাতিম গাছের পিছনে কেউ একটা দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে না। অন্ধকারে ভালোভাবে দেখার চেষ্টা করতে তাকে চমকে দিয়ে যে তার সামনে এসে দাঁড়ালো, তাকে দেখে রামের হৃৎপিণ্ডটা এত জোরে লাফিয়ে উঠল যে মনে হলো এক্ষুনি সেটা বুক ছিঁড়ে শরীরের বাইরে বেরিয়ে আসবে। অন্ধকার মুড়িয়ে যে ছায়ামূর্তিটা দাঁড়িয়েছিল এতক্ষণ, এইবার সে চেহারা স্পষ্ট হয়ে উঠেছে। আর উঠতেই রাম দেখতে পেল তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে ও ও ও কে? পদ্ম। কিন্তু কিন্তু এই কিরকম অবস্থা তার? তার সারা শরীর দিয়ে গড়িয়ে পড়ছে রক্তের ধারা, তার পরনের শাড়িটাও ছিন্ন ভিন্ন, তার রক্তাক্ত চোখ দুটো এই গভীর অন্ধকারেও জ্বলজ্বল করছে। কিন্তু কিন্তু তার কোলে ওটা কি? নিজের চোখকে সামান্য কুঁচকে দেখার চেষ্টা করতেই ভয়ে কয়েক পা পিছিয়ে এলো রাম। তার হাতে ধরা রয়েছে একটা অসময় নষ্ট হয়ে যাওয়া একটি রক্তমাখা শিশুর দেহ। সেই শিশুর দেহকে নিজের আঁচলে মুড়ে সযত্নে তার বুকের কাছে আগলে ধরে রেখেছে পদ্ম। এবার সেই মৃত ভ্রূণকে সে রামের দিকে তুলে ধরে বলল, আমার গর্ভপাতের সাথে সাথে সেই রক্ত চেটে খেয়েছিল ওই হিংস্র সাপদের দল। যন্ত্রণায় ছটফট করা এই আমাকেও মৃত্যুর আগেই একটু একটু করে ভক্ষণ করতে শুরু করে তারা। আমার শরীরের এই অংশকে চিনতে পারো তুমি? এ তোমারই সেই সন্তান, যাকে আমি অতি যত্নের সাথে বের করে এনেছি আমার জঠর থেকে। বড় স্বাদ ছিল আমার। না, দেখো দেখো, একবার চোখ মেলে তাকাও তাকাও। কথাগুলো বলতে বলতে পদ্ম একটু একটু করে এগোতে থাকে রামের দিকে। রামের শরীরটা যেন গেঁথে যাচ্ছে মাটির নিচে। একটা ভয়, তার থেকে বেশি আতঙ্ক গিলে খাচ্ছে তাকে। পদ্ম এগিয়ে আসছে, আরো কাছে এগিয়ে আসছে, আর সেই সাথে প্রকট হচ্ছে বিভৎস গন্ধটা। পালাতে গিয়েও আর পালানো হলো না রামের, কারণ এতক্ষণ ধরে সে যেটা উপলব্ধি করছিল কেবল, সেটাই এবার ঘটতে শুরু করেছে। জল কাদার নিচ থেকে দুটো হাত রামের দেহটাকে টেনে হিঁচড়ে গেঁথে দিচ্ছে একটু একটু করে। কি কষ্ট হচ্ছে না? আমারও হয়েছিল অসহ্য সেই যন্ত্রণা। কথাটা বলতে বলতে কোনো কিছু বুঝে ওঠার আগে রামের মাথাটা ধরে ঘুরিয়ে দিল পিছনের দিকে। মৃত্যুও যে এমন আচমকা আসতে পারে এতটুকু উপলব্ধি করারও সময় দেয় না, এটা হয়তো জানা ছিল না রামের। কিন্তু যখন জানল, তখন আর বলার মতো অবস্থায় রইল না, কারণ দেহ থেকে ছিঁড়ে আসা মাথাটা শোভা পাচ্ছে পদ্মের হাতে। আজ সন্ধ্যে থেকেই জোরে বৃষ্টি নেমেছে। রাতে সেই বৃষ্টি ঝমঝমিয়ে ঝরে পড়তে লাগলো নারায়ণপুর গ্রামে। আকাশ বাতাস বিদীর্ণ করে কাছেই কোথাও বাজ পড়ার শব্দে কেঁপে উঠল রামচাটুর্যের বাড়ি। ঠাকুর ঘরে বসেই এক অজানা ভয়ে চমকে উঠল কমলিনী। সেদিন আম গাছের আড়ালে পদ্মের প্রেতকে দেখার পর থেকে বেশিরভাগ সময়ই ঠাকুর ঘরে কাটায় সে। বজ্রপাতের বিভৎস শব্দটা কানে যেতেই পাশে রাখা শাঁখ হাতে তুলে নিয়ে তাতে ফুঁ দিল কমলিনী। ওদিকে মেনকা
রান্নাঘর থেকে নিতাইয়ের কান্না শব্দ পেয়ে নিজের কাজ ছেড়ে তড়িঘড়ি উঠে দাঁড়িয়ে পা চালালো নিজের ঘরের দিকে। লম্বা দালানটার শেষের ঘরটা মেনকার জন্য বরাদ্দ। সেই দালান ধরে এগিয়ে চলেছে মেনকা। দালান পার করে নিজের ঘরের সামনে আসতেই একটা হিস হিসে কণ্ঠস্বর শুনে থমকে দাঁড়িয়ে পড়ল মেনকা। কান পেতে শুনল কেউ খুব চাপা শব্দে একটা ছড়া উড়ে চলেছে। মাসি পিসি মোদের বাড়ি এসো, কাঠ নাই পালং নাই, চৌকি পেতে বসো, পাটা বড়া পান দেব, কাল বলে কেউ কোকার চোখে ঘুমে ঘুম দিয়েছে। ছড়াটা শুনে বুকের ভেতর ধক করে উঠল। নিজের ঘরের বাইরেই থমকে দাঁড়িয়ে পড়ল মেনকা। ঘরের মধ্য থেকে যে কণ্ঠস্বর ভেসে আসছে সেই কণ্ঠস্বরের সঙ্গে সে ভালোভাবেই পরিচিত। একবার কাঁপা কাঁপা হাতে ঘরের দরজাটা সামান্য ফাঁক করে ঘরের ভেতর উঁকিয়ে দিল মেনকা। কি আশ্চর্য, তার বেশ ভালোভাবেই মনে আছে ঘরের ভেতরে একটা মোমবাতি জ্বেলে এসেছিল সে। কিন্তু এখন সারা ঘর অন্ধকার। অন্ধকারের মধ্যে যেটুকু দৃশ্যমান তাতে একটা কালো অবয়বকে নিতাইয়ের ওপর ঝুঁকে পড়তে দেখল সে। ঠিক সেই সময় বিদ্যুতের চমকে সমস্ত দৃশ্যটা স্পষ্ট হয়ে উঠল তার চোখের সামনে। এক মাথা খোলা চুলের রাশি নিয়ে একটা বিভৎস মূর্তি ঝুঁকে পড়েছে নিতাইয়ের শরীরের ওপর, আর ঘন ঘন তার মাথায় হাত বুলিয়ে যাচ্ছে। কোনো এক জাদু বলে অঘরে ঘুমোচ্ছে নিতাই। দৃশ্যটা নিজের চোখের সামনে প্রত্যক্ষ করে একটা হিমেল রক্তস্রোত বয়ে গেল মেনকার সারা শরীর দিয়ে। ঠিক সেই সময় আর একবার বজ্রপাত হতেই সেই দেখল এইবার সেই মূর্তিটা নিতাইয়ের দিকে ঝুঁকে নয়, বরং তাকিয়ে আছে তারই দিকে এক দৃষ্টিতে। প্রচন্ড আতঙ্কে মেনকার কণ্ঠ দিয়ে বেরিয়ে আসলো, ছোট গিন্নিমা। মাসি পিসি মোদের বাড়ি এসো, কাঠ নাই। কণ্ঠটা এবার আর এক জায়গাতে নেই, ভেসে বেড়াচ্ছে ঘরের ভেতরে। মেনকার মনে হলো সে জ্ঞান হারাবে। পুরো শরীর অবশ হয়ে আসছে। একটা মাংস পচা গন্ধে ভরে উঠেছে ঘরের বাতাস। পা টলেই যাচ্ছিল, হঠাৎই কণ্ঠে একটা ঠান্ডা হাতের প্রচন্ড চাপে কুঁকিয়ে উঠল সে। দম বন্ধ হয়ে আসছে মেনকার, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। পুরো শরীর থরথর করে কাঁপতে লাগলো, আর সেই সাথে অনুভব করলো তার পা এখন আর মাটিতে নেই। আর পরক্ষণেই একটা আছাড়ে মেঝেতে লুটিয়ে পড়ে যন্ত্রণায় ছটফট করতে লাগলো মেনকা। কোনো মতে মাথাটা তুলে একবার চিৎকার করার শেষ চেষ্টা করলো সে, কিন্তু তাকে একটুও সুযোগ না দিয়ে তার সামনে এসে দাঁড়ালো পদ্ম। মেনকার চোখের দৃষ্টি পদ্মের পায়ের দিকে পড়তেই মেনকার গলা বুঝে এলো। সামনে দাঁড়িয়ে থাকা পদ্মর পা এখন সম্পূর্ণ উল্টো দিকে। ঠিক তখনই পদ্ম তার চুলের মুঠি ধরে তুলে বসালো। যন্ত্রণায় ছটফট করতে করতে মেনকার কণ্ঠ দিয়ে বেরিয়ে আসলো, আমাকে ক্ষমা করে দাও ছোট গিন্নিমা, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। সঙ্গে সঙ্গে প্রচন্ড আক্রোশে পদ্ম নিজের বড় বড় নখযুক্ত হাতটা মেনকার বুকের ভেতর সজোরে ঢুকিয়ে দিল। কয়েকবার যন্ত্রণায় শেষবারের মতো কেঁপে উঠল তার শরীরটা, তারপর সেখানেই ঢলে পড়ল। মেনকার দেহটা যখন লুটিয়ে পড়ল মেঝেতে, ঠিক তখন ঠাকুর ঘরের কাজ সেরে দরজায় শিকল তুলে নিজের ঘরে গিয়ে বিছানার ওপর শরীরটাকে এলিয়ে দিয়ে শুয়ে পড়ল কমলিনী। আজ সন্ধে থেকেই প্রবল বজ্রপাত, তার মনটা কেমন যেন কু ডাকছে বারবার। রামচাটুর্য আজ বাড়িতে নেই, কোনো এক বিশেষ কাজে তাকে ভিন গাঁয়ে যেতে হয়েছে, ফিরতে রাত হবে। ওদিকে মেনকাও আজ সন্ধে থেকে রান্নাঘরে ঢুকেছে।
বেরোবার নামও নিচ্ছে না। মনে মনে এইসব কথাই ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে গিয়েছিল সেটা খেয়ালও করেনি কমলিনী। হঠাৎ করে নিজের উঁচু হয়ে থাকা পেটের ওপর কারো ঠান্ডা হাতের স্পর্শ পেতেই চোখ খোলার চেষ্টা করল সে, কিন্তু প্রচণ্ড ক্লান্তিতে তার দু চোখের পাতা একটুও সরাতে পারছিল না কমলিনী। কেউ যেন আঠা দিয়ে জুড়ে দিয়েছে তার চোখের পাতা দুটি। অনেক কষ্টে চোখের পাতা দুটো সামান্য ফাঁক করতে দৃশ্যটা তার চোখের সামনে অস্পষ্টভাবে ফুটে উঠল। একটা কালো অবয়ব তার পেটের ওপর ঝুঁকে পড়ে খুব মনোযোগ দিয়ে কিছু দেখার চেষ্টা করছে। প্রচণ্ড আতঙ্কে তখনই উঠতে যাবে, ঠিক তখনই কেউ কানের কাছে এসে হিস হিস কণ্ঠে বলে উঠল, আমাকে মারার ষড়যন্ত্র কেন করেছিলে দিদি? আমাকে মারলে, আমার পেটের ছেলেটাকেও মারলে, এত নিষ্ঠুর তুমি। এইবার যে তোমাকে ছাড়া যাবে না বড় দিদি। কথাটা শুনে আতঙ্কে কমলিনী অস্ফুটে কিছু বলার চেষ্টা করল, কিন্তু কেউ যেন সজোরে চেপে রেখেছে তার কণ্ঠনালী। সেখান দিয়ে ধ্বনির বদলে বেশ কিছুটা বাতাস বেরিয়ে আসতেই জোরে অট্টহাস্য করে উঠল পদ্মের প্রেত। আমি কিছু করিনি, ছোট ছোট বিশ্বাস কর, ও তো মেনকা। মেনকার নামটা শুনেই আরো জোরে জোরে হেসে উঠল পদ্ম। তারপর কানের কাছে মুখ এনে আবারও ফিসফিসিয়ে বলল, কে মেনকা? যে মেনকাকে তুমি চিনতে, সেই মেনকার লাশ এখন তার ঘরের মেঝেতেই পড়ে আছে বড় দিদি। তবে ভেবে তোমাকে আমি মারব না, তবে যে লোভে তুমি আমার সন্তানের জীবন কেড়ে নিয়েছিলে সেদিন, আমিও সেই সব কিছু তোমার কাছ থেকে কেড়ে নিয়ে নিঃস্ব করে দেব তোমাকে। ধড়মড়িয়ে বিছানায় উঠে বসল কমলিনী। বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। প্রচন্ড ভয় একবার শূন্যে ঘরের চারিদিকে চোখ বুলিয়ে নিল সে। না, কেউ নেই। তবে কি স্বপ্ন? এত স্পষ্ট স্বপ্ন হয়? মেনকার নাম ধরে ডাকলো কয়েকবার। মেনকার কোনো সাড়া নেই। একবার উঁকি মেরে দেখলো নিচের দিকে। এখন নিচতলাটা আধো অন্ধকারে ডুবে রয়েছে। এই অন্ধকারে নিজের এতদিনের চেনা বাড়িটাকে কেমন যেন অচেনা ঠেকছে কমলিনীর কাছে। অন্ধকার সিঁড়িটার দিয়ে নিচে নামার একটুও ইচ্ছা হলো না তার, কিন্তু খুব কাছে কোথাও একটা শিশুর কান্না শব্দ শুনতে পেয়ে বুকটা কেমন ধড়াস করে উঠল কমলিনীর। মনে মনে ভাবল, কার কান্না শুনতে পাচ্ছি আমি? কান্নার শব্দটা যে নিচ থেকে আসছে তাতে কোনো সন্দেহ নেই। সেই কান্নার উৎস লক্ষ্য করে ধীরে ধীরে একটা একটা করে সিঁড়ি ভেঙে নিচে নামতে লাগলো সে। বেশ কয়েক ধাপ নামার পর সামনে বিশাল অন্ধকার দালানটা চোখে পড়তেই বুকের মধ্যে হৃৎপিণ্ডটা প্রচণ্ড জোরে শব্দ করে উঠল। অতি সন্তর্পণে এদিক ওদিক চাইতে সামনের উঠোনের এক কোণে একটা নারীর অবয়বকে পিছন ফিরে বসে থাকতে দেখল সে। কমলিনী বেশ ভালোভাবেই জানে এই অবয়ব কার। সেই অবয়বের দিকে এগিয়ে গিয়ে তার পিছনে দাঁড়িয়ে একবার তার উদ্দেশ্যে ডাক দিল, ছোট বউ। ডাক শুনে ফিরে তাকালো পদ্ম। ভীষণ আশ্চর্য হয়ে সে দেখল পদ্মের সারা দেহ রক্তে ভেসে যাচ্ছে। জায়গায় জায়গায় অজস্র কীট বাসা বেঁধেছে। এর মধ্যেই কোলে ধরে রাখা আছে একটা মৃত শিশুর দেহ। শিশুটা যার পর নাই ছোট, হয়তো এখনো তার ভূমিষ্ঠ হওয়ার সময় হয়নি। তার আগেই কেউ যেন শিশুটাকে প্রচন্ড রাগে উৎখাত করে এনেছে মায়ের গর্ভ থেকে। তাকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে পদ্ম বলল, কি দেখছো দিদি? ভাবছো এই শিশু কার? এ আমার গোপাল, বড় সাজ ছিল জানো।
ওর নাম আমি গোপাল রাখবো, কিন্তু সেই স্বাদ আমার পূর্ণ হল গো। কিন্তু এখন তা সম্ভব। তোমার গর্ভে যে আছে তার নাম আমি গোপাল রাখবো। এই বাড়িতে তুমি, আমি আর গোপাল থাকবে, আর কেউ থাকবে না। দেবে আমায় তোমার গোপালকে? বলো বলো, দেবে তোমার গোপালকে? বলো না, দেবে? পদ্মের অসংলগ্ন কথা শুনে শিউরে উঠে বেশ কয়েক পা পিছিয়ে গেল কমলিনী। মনে মনে ভাবল, এসব কি বলছে পদ্ম? তার মুখের অভিব্যক্তি দেখে পদ্ম একবার হেসে উঠল। কার অপেক্ষা করছিলে বলো দিদি? তোমার স্বামী? সে আর বেঁচে নেই গো। আমি তাকে জলার মাঠে ফেলে দিয়ে এসেছি। এবার তাকেও শিয়ালে কুকুরে ছিঁড়ে খাবে, ঠিক যেমন সেদিন রাতে আমাকে ওই জলার মাঠে ফেলে রেখে পালিয়ে গিয়েছিল। নিজের সন্তানের কথা একবারও সে ভাবেনি সেদিন। ভেবেছিল শুধু নিজের কথা। তাই ওকে আমি ওর পাপের শাস্তি দিয়েছি। আজ শুধু ওর মাথাটা আমি সঙ্গে করে নিয়ে এসেছি। এই দেখো, এই দেখো, দেখো দেখো দেখো, এই দেখো, এই দেখো, দেখো না, এই দেখো, দেখো না, দেখো বড়দিদি, দেখো। কথাটা বলেই রামের দেহ থেকে ছিঁড়ে আনা মাথাটা এক হাতে কমলিনীর মুখের সামনে তুলে ধরল পদ্ম। চোখের সামনে এমন দৃশ্য দেখার পর নিজের স্নায়ুর ওপর আর নিয়ন্ত্রণ থাকে না। একটা চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল কমলিনী। আর সেই সাথে কাছেই কোথাও একটা বাজ পড়ল প্রচন্ড শব্দে। রাত তখনও অনেক বাকি। বৃষ্টির আবহাওয়ায় সারা গ্রামটাই যেন আজ নিস্তব্ধতার চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। শুধু জেগে আছে একটি প্রাণী, সেটা হলো নিশিকান্ত। গ্রামে ফিরে সেদিন মেয়ের মর্মান্তিক মৃত্যুর খবর শুনে খুবই মর্মাহত হয়েছিল নিশিকান্ত। নিজেকে বড় অপরাধী মনে হয়েছিল তার। সে যদি গ্রামে থাকতো তাহলে হয়তো তার একমাত্র আদরের কন্যাকে এই নির্মম মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারত। কথাটা মনে পড়তেই তার চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে জলের ধারা। সেদিন থেকে আজ অবধি রাতে ঘুম আসেনি তার। ভেতর থেকে একটা অনুশোচনা যেন কুড়ে কুড়ে খেতে থাকে নিশিকান্তকে। একটা মৃদু খটখট শব্দ ভেসে আসছে। প্রথমবার বুঝতে না পারলেও দ্বিতীয়বার আর ভুল হলো না। তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে এসে বন্ধ দরজাটা সজোরে খুলে দিতেই এক টুকরো বাতাস এসে নাড়িয়ে দিয়ে গেল তার সারা শরীর। চারিদিকে একবার গভীর দৃষ্টিপাত করেও আলকাতরার মতো কালো অন্ধকার ছাড়া আর কিছুই চোখে পড়ল না তার। দরজাটা আবারও বন্ধ করে ফিরে আসতে যাবেন, ঠিক তখনই কানের খুব কাছে একটা শব্দ শুনে চমকে উঠলেন নিশিকান্তবাবু। বাবা! চমকে উঠে সামনে তাকাতেই বেশ কিছুটা দূরে একটা কালো অবয়বকে দাঁড়িয়ে থাকতে দেখলেন তিনি। ক্ষণে ক্ষণে চমকে উঠছে বিদ্যুৎ, আর সেই আলোতেই একটু বাদে বাদেই আলোকিত হয়ে উঠছে অবয়বটার পুরো শরীর। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না নিশিকান্তবাবু। নিমেষেই নিজের দু চোখের দৃষ্টি কেমন ঝাপসা হয়ে উঠল তার। গলা দিয়ে একটা কষ্ট বারবার উঠে আসতে চাইল। ডুকরে কেঁদে বলে উঠলেন, পদ্ম, মা আমার। ছায়ামূর্তিটা খানিক নড়ে উঠল, তারপর একটা হাত বাড়িয়ে দিল সামনের দিকে। নিশিকান্তবাবু অশ্রু সজল চোখে তাকিয়ে দেখল মেয়ে তাকে ডাকছে। ধীর কদমে এগিয়ে গেল, বিড়বিড় করল, আজ তোর সাথে যদি জাহান্নামেও যেতে হয় মা, তাহলেও আমি যাব। শুধু শুধু নিজের এই বুড়ো বাপটাকে আর ছেড়ে যাস না মা। কোনো কথা বলল না পদ্ম। নিশিকান্তবাবু আশ্চর্য হয়ে দেখল বেশ কিছুটা যাবার পর পদ্ম একবার মুখ ফিরিয়ে তার দিকে তাকিয়ে
দ্রুত পায়ে রাম চাটুর্যের বাড়িতে গিয়ে ঢুকল। তার পিছু পিছু নিশিকান্তবাবুও ভেতরে ঢুকল। আর ঢুকতেই মাটির ওপর কমলিনীকে পড়ে থাকতে দেখে চমকে উঠল নিশিকান্ত। কমলিনী যে 8 মাসের অন্তঃসত্ত্বা সেটা নিশিকান্ত জানত। একবার কমলিনীর দিকে তাকিয়ে আবারও পদ্মের দিকে তাকাতে গিয়েই বুঝল মেয়ে তাকে এবারেও ফাঁকি দিয়েছে। নিশিকান্তর 2 চোখ বেয়ে অশ্রুধারা নেমে আসলো। ওর গর্ভে আমার গোপাল আছে বাবা, ওকে তুমি বাঁচাও। আমার ছেলেকে বাঁচাতে পারো না তুমি, আজ ওকে মরতে দিও না, তাহলেই জানবে তোমার পদ্ম মুক্তি পেয়েছে। ডুকরে কেঁদে উঠল নিশিকান্ত বাবু। সেই রাতের পর কমলিনীর খোঁজ আর কেউ রাখেনি। সে মেনকার বুকের ধন মানিককে নিয়ে চলে গিয়েছে বাপের বাড়ি, আর ফিরে আসেনি কখনো। কিন্তু প্রতি রাতে যদি কেউ ভুল করেও জলার মাঠের দিকে পা বাড়ায়, তো আজও তারা স্কন্ধকাটা রাম চাটুর্যকে নাকি নিজের কাটা মুন্ডুর খোঁজে ঘুরে বেড়াতে দেখে। যদিও এইসবের সত্যতা নেই। কমলিনীর ছেলের বয়স এখন 3 বছর। এ পদ্মের দেওয়া করুণা কমলিনীর বুকের ধন, সব সময় আগলে রাখে বুকে করে। কিন্তু তবুও এই আদরে যেন পুরোপুরি তৃপ্তি আসে না 3 বছরের ছোট্ট গোপালের। কেঁদে ওঠে মাঝরাতে। আর তারপরই কমলিনী শুনতে পায় কেউ খুব দূর থেকে সুর করে গাইছে, মাসি পিসি মোদের বাড়ি এসো, কাঠ নাই পালো নাই চৌকি পেতে বসো, পাটা বড়া পান দেব, কাল বয়ে কেউ কোকার চোখে ঘুমে দিয়েছে। ধীরে ধীরে শান্ত হয়ে আসে ছোট্ট গোপাল। ঘুমিয়ে পড়ে অচেতন হয়ে। বুকটা বিদীর্ণ করে কান্না উঠে আসে কমলিনীর। ছোট্ট বউ, এই বুঝি তোমার শাস্তি। মা হয়েও যে সত্যিকারের মা হতে পারলাম না রে, পারলাম না। আপনারা শুনছিলেন নবনীতা বোসের লেখা অভিশপ্ত জলার মাঠ। গল্পপাঠ রৌনক, সুধাময়ী ও কমলিনী তৃষা, লক্ষ্মী, কুসুম, মেনকা, বর্ণালী, সতীনাথ ও নিশিকান্ত ইন্দ্রজিৎ, মধুসূদন, ভূত ও গাড়োয়ান সাগর নীল, সনাতন ও মতি সৌরভ, পদ্ম ও দাইমা শিউলি, রাম বাপান। গল্পের পরিচিতি পর্বে রিতম, গল্পের অডিও রূপান্তর শিউলি, পোস্টার ডিজাইনে অভ্র, সমগ্র পরিচালনা ও পরিবেশনায় টিম স্টোরি বাংলা। শেষ হল স্টোরি বাংলার আজকের নিবেদন, নবনীতা বোসের লেখা অভিশপ্ত জলার মাঠ। আগামী সপ্তাহে আমরা ফিরে আসবো আরও একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন এবং অবশ্যই শুনতে থাকুন স্টোরি বাংলার প্রত্যেকটি গল্প। স্টোরি বাংলা, গল্পের নতুন ঠিকানা।